আচ্ছা, মানব ইতিহাস বদলে দেওয়া আবিষ্কার বলতে কোনগুলোর কথা আমাদের মাথায় আসে? আগুন, চাকা কিংবা ছাপাখানা? কিন্তু জানেন, এমন একটা ছোট্ট যন্ত্র আছে যা ছাড়া আজকের বিশ্বের মানচিত্রটা হয়তো একদম অন্যরকম হতো। হ্যাঁ, আমি নো কম্পাসের কথাই বলছি। চলুন এই আলোচনায় ডুব দেওয়া যাক আর দেখি কিভাবে একটা সাধারণ চুম্বকীয় কাঁটা পুরো পৃথিবীকে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছিল। তো আমাদের এই আলোচনায় আমরা দেখব কম্পাস আবিষ্কারের আগের সেই বিপদসংকুল পরিস্থিতিটা ঠিক কেমন ছিল, চীনে এর রহস্যময় শুরুটা কিভাবে হলো, তারপর কিভাবে এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ল, এর যুগান্তকারী প্রভাব কী ছিল, আর আজকের আধুনিক প্রযুক্তিতেই বা এর ভূমিকা কোথায়। আর সবশেষে আমরা এর স্থায়ী ঐতিহ্য নিয়েও কথা বলব। তো চলুন প্রথমে একদম সেই সময়ে ফিরে যাই যখন নাবিকদের জন্য সমুদ্র যাত্রা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। মানে নির্ভরযোগ্য কোনো দিক নির্দেশনা ছাড়া প্রত্যেকটা সমুদ্র যাত্রা ছিল বলতে গেলে জীবন মরণের এক অনিশ্চিত খেলা। এই প্রশ্নটা কিন্তু বেশ ভাবার মতো, কারণ এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে কম্পাসের আসল প্রয়োজনীয়তাটা। একবার ভাবুন তো, যখন চারিদিকে শুধু পানি আর পানি, তখন একজন নাবিক কিভাবে বুঝবে যে সে ঠিক পথে এগোচ্ছে? প্রাচীন নাবিকরা চলত মূলত প্রকৃতির ওপর ভরসা করে। মানে দিনের বেলা সূর্য আর রাতের আকাশে ধ্রুবতারা ছিল তাদের একমাত্র গাইড। কিন্তু এই পদ্ধতির সবচেয়ে বড় দুর্বলতাটা কি ছিল বলুন তো? এর নির্ভরশীলতা। আকাশ যদি মেঘে ঢাকা থাকত বা হঠাৎ সামুদ্রিক ঝড় উঠত, তখন তো এই সব চিহ্ন হাওয়া। ফলে পথ হারিয়ে ফেলা ছিল খুবই সাধারণ একটা ঘটনা, আর এর পরিণতিও ছিল বেশ ভয়াবহ। এই বিশাল সমস্যার সমাধান কিন্তু এলো এক্কেবারে এক অপ্রত্যাশিত জায়গা থেকে। চলুন প্রাচ্যে যাওয়া যাক, যেখানে একটা রহস্যময় পাথরের আবিষ্কার মানব ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে চলেছিল। এই জাদুকরী পাথরটার নামই হল লোডস্টোন। প্রাচীন চীনারা আবিষ্কার করে যে এই পাথরটা শুধু লোহাকেই আকর্ষণ করে না, বরং একে যদি মুক্তভাবে ঝুলিয়ে দেওয়া হয়, তবে এটা সব সময় একটা নির্দিষ্ট দিকেই মুখ করে থাকে, উত্তর দক্ষিণ বরাবর। পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সাথে এর এই অদ্ভুত সম্পর্কটাই ছিল কম্পাসের মূল ভিত্তি। এখন এই টাইমলাইনের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? চীনারা এই অসাধারণ আবিষ্কারটা কিন্তু প্রথমে সমুদ্রে পথ চলার জন্য ব্যবহারই করেনি। ভাবা যায়, শত শত বছর ধরে এটা ব্যবহৃত হতো জ্যোতিষশাস্ত্র আর ফেনশুইয়ের মতো চর্চায়। প্রায় ১,০০০ বছরেরও বেশি সময় পর সং রাজবংশের সময় গিয়ে চীনারা প্রথম বুঝতে পারল যে এই যন্ত্রটা সমুদ্রে পথ দেখানোর জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। দেখুন, কোনো যুগান্তকারী আবিষ্কার কিন্তু তার জন্মস্থানে আটকে থাকে না, তাই না? এই অংশে আমরা ঠিক এটাই দেখব কিভাবে এই চীনা প্রযুক্তি ধীরে ধীরে পুরো বিশ্বের নাবিকদের হাতে পৌঁছে গিয়েছিল। এই প্রযুক্তিটা ছড়িয়ে পড়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল তখনকার দিনের ট্রেড রুট বা বাণিজ্য পথের। চীনা নাবিকদের কাছ থেকে আরব দলিকরা প্রথমে যন্ত্রের কথা জানতে পারে। তারা এর কার্যকারিতা দেখে তো মুগ্ধ, আর সঙ্গে সঙ্গে নিজেদের সমুদ্রযাত্রায় এটা ব্যবহার করা শুরু করে। আরবদের হাত ধরেই কম্পাসের জ্ঞান ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পৌঁছায়। ইউরোপীয়রা কিন্তু শুধু প্রযুক্তিটা নিয়েই বসে থাকেনি, তারাই তাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। তারা বুঝতে পারছিল যে উত্তাল সমুদ্রে একটা সাধারণ সূচকে স্থির রাখা খুবই কঠিন। তাই তারা সূচটিকে একটা বাক্সের মধ্যে তরল পদার্থে ডুবিয়ে দেয়, যা কম্পাসকে অনেক বেশি স্থিতিশীল আর নির্ভরযোগ্য করে তোলে। এই ছোট্ট একটা পরিবর্তন ছিল বিশাল এক অগ্রগতি। আর এবার আমরা এমন একটা সময়ে ঢুকছি যখন এই ছোট্ট যন্ত্রটা গোটা দুনিয়াটাকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। কম্পাসের হাত ধরে ইউরোপীয় নাবিকরা অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়, আর শুরু হয় সে বিখ্যাত মহা অভিযানের যুগ। এই একটা কথাই সম্ভবত কম্পাসের গুরুত্ব বোঝানোর জন্য যথেষ্ট। এটা তখন আর শুধু একটা দিক নির্দেশক যন্ত্র ছিল না, এটা ছিল সাহস, উচ্চাকাঙ্ক্ষা আর আবিষ্কারের এক নতুন যুগের চাবিকাঠি। এটাই মানুষকে পরিচিত বিশ্বের সীমানা ছাড়িয়ে যেতে সাহস জুগিয়েছিল। ভাবুন তো, ক্রিস্টোফার কলম্বাসের সেই আমেরিকা আবিষ্কার, বা ভাস্কো দা গামার ভারতে আসার নতুন সমুদ্রপথ, কিংবা ধরুন ম্যাজেলানের পুরো পৃথিবী ঘুরে আসা। এই প্রত্যেকটা ঐতিহাসিক অভিযানের পেছনেই কিন্তু ছিল ওই ছোট্ট কম্পাসের নির্ভরযোগ্য দিক নির্দেশনা। এটা ছাড়া এই দুঃসাহসিক অভিযানগুলো ছিল প্রায় অসম্ভব। আচ্ছা, কম্পাসের গল্পটা কিন্তু অতীতেই থেমে যায়নি। আধুনিক যুগেও এটা কিন্তু ঠিক ততটাই প্রাসঙ্গিক, যদিও এর রূপ আর কার্যকারিতা অনেক উন্নত হয়েছে। চলুন দেখি আজকের দিনে কম্পাস ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। আজকের দিনে আধুনিক জাহাজগুলোতে কিন্তু শুধু ম্যাগনেটিক কম্পাসই ব্যবহার হয় না, এর পাশাপাশি থাকে জাইরো কম্পাস। জাইরো কম্পাস পৃথিবীর ঘূর্ণনের ওপর ভিত্তি করে কাজ করে, তাই চৌম্বক ক্ষেত্র এর উপর কোনো প্রভাব ফেলতে পারে না। কিন্তু এর একটা বড় দুর্বলতা হলো এটা চালাতে বিদ্যুৎ লাগে। আর ঠিক এইখানে কিন্তু সেই পুরনো ম্যাগনেটিক কম্পাসের আসল কেরামতি। যে কোনো জরুরি অবস্থায় যখন জাহাজের বিদ্যুৎ ব্যবস্থা ফেল করে,
তখনই এই আদিম কিন্তু নির্ভরযোগ্য যন্ত্রটাই নাবিকদের একমাত্র ভরসা হয়ে ওঠে। আমাদের আলোচনার প্রায় শেষ দিকে এসে চলুন শুধু প্রযুক্তি নিয়ে কথা না বলে এর পেছনের গভীর তাৎপর্যটা একটু ভাবি। এই যন্ত্রটা আমাদের আসলে কি শিখিয়েছে? শেষ পর্যন্ত কম্পাস আসলে কি? এটা শুধু একটা যন্ত্র নয়। এটা হলো মানুষের অদম্য কৌতূহল আর অগ্রযাত্রার একটা দারুণ প্রতীক। এটা আমাদের শিখিয়েছে যে সঠিক সরঞ্জাম যদি হাতে থাকে তাহলে যা কিছু অজানা তা আর ভয়ঙ্কর থাকে না। এই ছোট্ট যন্ত্রটা সমুদ্রের ভয়কে জয় করে আমাদের জন্য নতুন ভূমি, নতুন সংস্কৃতি আর অফুরন্ত সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। তো এখানেই আমাদের আজকের আলোচনা শেষ করছি। তবে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। ভাবুন তো, ঠিক যেভাবে একটা ছোট্ট চুম্বক কাঁটা পুরো পৃথিবীকে এক সুতোয় গেঁথেছিল, ভবিষ্যতে কোন প্রযুক্তি আমাদের সভ্যতাকে ঠিক এভাবেই পরের ধাপে নিয়ে যাবে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?